হ্যালো, ওয়েলকাম সবাইকে আজকের পডকাস্টে। আমাদের পডকাস্টে সাধারণত আমাদের কাছে গেস্ট থাকে, কিন্তু আজকে আমাদের এই চেয়ারটা খালি। কারণ হচ্ছে এই চেয়ারে আজকে আমরা 4-5 জনকে আনবো, এবং দিস ইজ বেসিকলি আজকের পডকাস্টটা হবে হচ্ছে স্টুডেন্টদের পার্সপেক্টিভটা কি আইএলটিএস সম্পর্কে। এই জন্য আমরা আজকে আমাদের স্টুডিওতে 4 জন স্টুডেন্টকে এনেছি, এবং তারা তাদের পার্সপেক্টিভ শেয়ার করবেন আপনাদের সঙ্গে, যাতে করে যারা আইএলটিএস শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা পডকাস্ট হবে। তো চলেন আমরা প্রথমেই তাদের সাথে পরিচিত হয়ে আসি। তারা সবাই আইএলটিএস সম্প্রতি শুরু করেছেন এবং আইএলটিএস কোর্স তাদের আসলে চলছে এখন। তো আইএলটিএস সম্পর্কে তাদের যে ধারণাটা, তাদের যে কনসেপ্ট ছিল, এটা আইএলটিএস এক্সামের প্রিপারেশন নেওয়ার আগে এবং আইএলটিএস প্রিপারেশন এখন নিচ্ছেন তারপরে, এখন মানে ওয়াইল টেকিং দ্য প্রিপারেশন, তাদের এই চিন্তা ভাবনার মধ্যে কোনো পরিবর্তন আছে কিনা আমরা তাদের পরিবর্তনটা একটু শুনতে চাই। কারণ শুরুর আগের পার্সপেক্টিভটা কেমন ছিল এবং শুরুর পরের পার্সপেক্টিভ কেমন ছিল। আমি মেহেদি হাসান, ব্রাহ্মণবাড়িয়া থেকে আসি এবং 2 মাস ধরে আইএলটিএস প্রস্তুতি গ্রহণ করতেছি। আইএলটিএস প্রিপারেশনের নেওয়ার আগে আমার ধারণা ছিল যে আইএলটিএস প্রস্তুতির খুবই শর্ট টাইম নিলে হয় এবং এতে খুব হিউজ কিছু জানার প্রয়োজন পড়ে না, যেহেতু এটা কোনো একাডেমিক কারিকুলাম না। আমি প্রস্তুতি গ্রহণ করার পর মানে মধ্য দিয়ে যাচ্ছি, তো এখন বুঝতে পারতেছি যে আসলে আমার প্রস্তুতিতে কিছু ল্যাকিং, পূর্বে প্রস্তুতি কিছু ল্যাকিং ছিল, যেটা এখন আমি কভার আপ করার চেষ্টা করছি। ওকে, আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে উনি কিন্তু সবার মতো চিন্তা করেছিলেন, শুধু যাবো একটু কোচিং করবো তারপর পরীক্ষা দিয়ে দেবো, ব্যাপারটা এরকম তিনি চিন্তা ভাবনা করেছিলেন। কিন্তু আসলে ব্যাপারটা এরকম না, তার এই পার্সপেক্টিভটা চেঞ্জ হয়েছে। আইএলটিএস প্রিপারেশন নেওয়ার আগে যেটা চিন্তা করেছিলেন, পরে তার কিন্তু চিন্তা ভাবনাটা অন্যরকম। আমার নাম মোহাম্মদ রুকনউদ্দিন, আমি আইএলটিএস করছি, আইএলটিএসের প্রস্তুতি নিচ্ছি। অ্যাকচুয়ালি আমরা সাধারণত ইউটিউব বা বিভিন্ন চ্যানেল দেখে বাসায় আমরা পড়ার প্রস্তুতিটা নেই, কিন্তু এইখানে আমরা ভুল করে বসে বড় ভুলটা করি আসলে। সো আমাদের আসলে ফেস টু ফেস আমাদের আইএলটিএসের জার্নিটা শুরু করা উচিত। আচ্ছা, এটা আপনি কেন বললেন যে ফেস টু ফেস কেন শুরু করা দরকার, কি এখানে বেনিফিট? কারণ হচ্ছে আমি যখন ফেস টু ফেস শুরু করি, সেখানে হচ্ছে যে আমি অনেক ইনফরমেশন আমার ল্যাকিং থাকে, কিন্তু ফেস টু ফেস শুরু করার মধ্য দিয়ে আমার ওই ল্যাকিংগুলো আমি ইমপ্রুভ করতে পারি। ওকে, তার মানে ওনার কাছে আসলে অফলাইনে প্রিপারেশনটা ভেরি ইম্পর্টেন্ট তার জন্য। এবং আপনি কি মনে করেন যার বেসিক খুব উইক, তার আসলে শুরু করা উচিত অনলাইনে যাওয়া উচিত না অফলাইনে যাওয়া উচিত? স্যার, যার বেসিকটা উইক, অবশ্যই সে বেসিকটা ইমপ্রুভ করে দেন তার আইএলটিএসে আসা উচিত। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার আগে আর পরের আইএলটিএস এর পার্সপেক্টিভ যেরকম, আমার অনেকগুলো মিসকনসেপ্ট ছিল, এটা হোক রিডিং মডিউল বা লিসেনিং মডিউলে। এখন একটা মিসকনসেপ্ট আমাদের সাথে শেয়ার করবেন? একটা মিসকনসেপ্ট যে শেয়ার করলাম বলতে গেলে, যেমন বলা যায় যে হেডিং ম্যাচিংয়ের ক্ষেত্রে আমার প্রিভিয়াসলি মানে সম্পূর্ণ রিডিংয়ের উপরে চলে যেতাম আমরা, কিন্তু বর্তমানে যে আমরা এখানে যে একটা মেইন আইডিয়া বা সাপোর্টিং আইডিয়ার একটা গুরুত্বপূর্ণ যে ভূমিকা আছে, এইটা আমরা সম্বন্ধে কোনোদিন জানতাম না। ওকে, ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। তার মানে তার এই যে মোটামুটি পার্সপেক্টিভ কোশ্চেন্স বিষয়ে সেটা কিছুটা পরিবর্তন হয়েছে, তাই তো? হ্যাঁ, আইএলটিএস প্রস্তুতির শুরুতে আমার একটা ভুল ধারণা ছিল বিভিন্ন কোশ্চেন মডিউল সম্পর্কে, যেমন ট্রু ফলস নট গিভেন এবং ইয়েস নো নট গিভেন দেখলে মনে হতো যে পুরো কোশ্চেন প্যাটার্নটা মনে হয় সেম, কিন্তু যখন আমি আরও স্টাডি করলাম, বিভিন্ন রিসার্চ সম্পর্কে জানলাম, তখন মনে হলো যে অনেক পার্থক্য আছে। ধারণাটার বিষয়ে উনি বলেছেন, সেটা হচ্ছিল আমরা সাধারণত যেটা জানি না। উনি যেটা বললেন যে কোশ্চেন্সের বিভিন্ন টাইপের যে স্কিল লেভেল এবং যে পার্সপেক্টিভ, এটা কিন্তু আসলে ডিফারেন্ট, যেটা আসলে খুব এক্সপার্ট একজনের কাছ থেকে কিংবা কেমব্রিজ রিলেটেড ওয়েবসাইটগুলো ছাড়া কিন্তু এটা কখনোই এই ব্যাপারে কোনো ধারণা পাওয়া যায় না। এটা তো আলোচনা। ওকে, থ্যাংক ইউ। এবার আমার ওনাদের সবার কাছে দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, ধরেন আপনি কোনো জায়গায় প্রস্তুতি গ্রহণ করছেন, প্রস্তুতি গ্রহণ করার আগে আপনার আসলে আরও কি কি জিনিস জেনে আসলে আরও বেশি ভালো হতো, এখন প্রস্তুতি নিতে এসে বুঝছেন এই কাজটা যদি আমি আগে করতাম খুব ভালো হতো, একটা রিগ্রেট তৈরি হয়। সেই রিগ্রেটটা কি? তাদের একটা দুঃখের কথা শুনে এসে চলেন এবার রিগ্রেট বলেন, আপনার রিগ্রেটটা। আর রিগ্রেটটা মানে প্রথমে শুরু করার আগে আমাদের ধারণা ছিল যে সব কিছুই ইজি, গ্রামাটিক্যাল এগুলো কোনো মানে আমরা যে গ্রামাটিক্যালগুলো সচরাচর এটা কথা, কিন্তু আপনার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এখন আফসোস হচ্ছে এটা যদি করে আসতাম। পার্সোনালি মতামত, আমি যদি আরও জিনিসগুলা সম্পর্কে বেসিক জিনিসগুলো যদি ভালোভাবে, বেসিক বলতে কি বোঝাতে চাচ্ছেন? গ্রামাটিক্যাল রুলস এবং ভোকাবুলারি। আচ্ছা, তার মানে উনি বলতে চাচ্ছেন যে আপনি কোথাও যদি ভর্তি হতে চান, তাহলে আপনার নিজেরও একটু সেলফ স্টাডি, সে ফর এক্সাম্পল আপনার গ্রামার সম্পর্কে একটা ধারণা আপনার নিয়ে আসা উচিত।
একটু নেওয়া উচিত বাসায় বসে, তারপর কোথাও যাওয়া উচিত, তাই তো? ভোকাবুলারিগুলো ডে বাই ডে এবং ভোকাবুলারিগুলো তারা আসলে ইনক্রিজ কিছুটা ডেভেলপ করে তারা আসা উচিত ছিল। আমার ওপিনিয়ন হচ্ছে আমি যদি গ্রামার এবং হচ্ছে ভোকাবুলারির রেঞ্জটা আমি যদি ইনক্রিজ করে আসতাম তাহলে আমার হচ্ছে কোপ আপ করাটা ইজি হতো। ওকে, সেম হিয়ার। আমাদের যেমন হচ্ছে আগের পার্টিসিপেন্টও বলে গেলেন যে ভোকাবুলারি এবং যদি আমি গ্রামার যদি ডেভেলপ করে আসতে পারি তাহলে আমার জন্য অনেক ভালো হয়। তাহলে আপনাদের সবার জন্য একই পরামর্শ, সেটা হচ্ছে আপনারা যখনই প্রিপারেশন নেবেন শুরুতে গ্রামার এবং হচ্ছে ভোকাবুলারিগুলো নিয়ে আমরা আপনাকে ডেভেলপ করা উচিত। আচ্ছা, এই ব্যাপারে মেহেদির ওপিনিয়ন কি, চলেন শুনে আসি। আমার মনে হয় যে আইএলটিএস জার্নি শুরু করার পূর্বে আমাদের আগে থেকে যদি ইংলিশ গ্রামারের ফান্ডামেন্টাল কিছু অ্যাসপেক্ট লাইক টেন্স, এটা যদি এলাবোরেটলি আমরা যদি খুব ভালো করে জানে আসি তাহলে আমাদের সেন্টেন্স মেকিং সহ আরও কিছু রিডিংয়ে এবং রাইটিংয়ে খুব বেশি আমাদের জন্য খুব বেনিফিশিয়ারি হবে। ওকে, তার মানে খুব অ্যাডভান্স গ্রামার না, কিন্তু ফান্ডামেন্টাল। তার মানে ক্লাস 9-10 যা পড়েছেন না এরকম ওই বইগুলোতে ওই গ্রামারের বিষয়গুলো একটু রিভিশন দিয়ে আপনার আসা উচিত। আমার সবচেয়ে বড় যে আমি কমপ্লিকেশন ফেস করছি অ্যাকচুয়ালি, যেটা হইতেছে সেন্টেন্স মেকিং ও ট্রান্সলেটিং এর ক্ষেত্রে আর কি। কারণ রিটেনের ক্ষেত্রে যখন আমি সেন্টেন্স মেকিং করি বা পুরো একটা এসে আমি যখন তৈরি করতে যাই তখন আমি সবসময় এটার মধ্যে ডিফিকাল্টি একটা ফিল করতাম যে কিভাবে সেন্টেন্সটা কমপ্লিট করে কিভাবে একটা প্যাসেজটারে গুছিয়ে লেখা যে বিষয়টা। তার মানে এটা আপনি বলতে চাচ্ছেন যে এটা যদি আপনি ডেভেলপ করে আসতেন তাহলে আরো বেশ ভালো হতো। এখন রিগ্রেট হচ্ছে আপনার কি? ওকে, মানে হাসতে হাসতে বলছেন কিন্তু রিগ্রেট আসলে। তো বিষয়টা হচ্ছে তাহলে আপনাদেরও যেটা কাজ সেটা হচ্ছে কি আইএলটিএস প্রিপারেশন শুরু করার আগে ট্রান্সলেশন, আপনি যেন একটা সেন্টেন্স দেখে ট্রান্সলেট করতে পারেন, একটা নিউজ পেপারে একটা সেন্টেন্স দেখে ট্রান্সলেট করতে পারেন, এই অ্যাবিলিটিটা আপনার আসলে বিল্ড আপ করে আসা উচিত কোনো জায়গাতে। এটা তাদের রিগ্রেট। সো আমরা মোটামুটি সামারাইজে যদি দাঁড়াই যে তাদের আফসোসটা কি, আফসোসটা হচ্ছে সবাই বলছেন একই কথা, তাদের গ্রামার, সেন্টেন্স মেকিং এবং ভোকাবুলারি তারা ইমপ্রুভ করে তাদের আইএলটিএস প্রিপারেশন শুরু করা উচিত ছিল, বাট কিছুটা ইমপ্রুভ করে আসা উচিত ছিল। ওকে, তাহলে এবারে চলেন আমাদের থার্ড কোশ্চেনে চলে যায়। আমাদের তৃতীয় কোশ্চেন যেটা ছিল সেটা হলো বাসায় বসে আমরা কিভাবে আইএলটিএসের প্রিপারেশন নিতে পারি, বাট এই প্রিপারেশন নেওয়া আসলেই সম্ভব কিনা যদি একজন বেসিক কিংবা নট অ্যাডভান্স স্টুডেন্ট যদি না হন তাহলে তার পক্ষে বাসায় বসে প্রিপারেশন নেওয়া পসিবল কিনা। রাহাত, আপনার কাছে কি মনে হয়? বাসায় বসে আমার মতো বিগিনার লেভেলে যারা আছে তাদের পক্ষে মনে হয় না যে খুব একটা সার্ভাইভ করা পসিবল অ্যাকচুয়ালি। আপনি খুব গুরুত্বপূর্ণ সার্ভাইভ, মানে বুঝতেছেন তো, মরে যাবেন না তো বাঁচবেন আর কি তারপরে। কারণ বাসায় বসে কারণ মূল টেকনিক বা বেসিকগুলো এটা সম্পূর্ণ বাসায় বসে সবগুলো গ্র্যাব করা সম্ভব না। ওকে, থ্যাংক ইউ। অবশ্যই একজন এক্সপার্ট সাথে থাকতে হবে যে আমাকে এই বিষয়ে পুরোপুরি ইনস্ট্রাকশন করে দিতে পারে। ওকে, রোকনের কাছ থেকে চলুন শুনে আসি। অ্যাকচুয়ালি আমি যখন আইএলটিএস জার্নি শুরু করেছিলাম ঠিক আমি একই ভুল করেছিলাম। আমি অনলাইন থেকে আমি হেল্প নিচ্ছিলাম এবং আমি স্টার্টিংটা ওখান থেকেই করেছিলাম। অ্যাকচুয়ালি আমি ওখানে বিগ একটা মিস্টেক করি, যেটা হচ্ছে যে আমি আসলে যে আসল যে নির্যাসগুলো সেগুলো আমি নিতে পারছিলাম না, কিন্তু অনলাইনে যেগুলো দেখানো হয় সেগুলো হচ্ছে শুধু হচ্ছে মার্কেটিংয়ের জন্য অ্যাকচুয়ালি। তো উনি আবার আরেকটা দিকে আমাদের কাছে উন্মোচন করলেন, সেটা হচ্ছে বেসিক্যালি আপনি যেটা ভিডিও দেখবেন, আমাদেরও বেশ কিছু ভিডিও আছে, এটা অস্বীকার করার উপায় নেই। সেই ভিডিওগুলোতে যদি দেখবেন এগুলো অল ভিডিওস যেমন হচ্ছে অনলি ফর মার্কেটিং। সে ফর এক্সাম্পল আমি আগামীকালকে ভাত খাবো, এটার ইংরেজি কী, এটা দিয়ে শিখে আপনি আসলে ইংরেজি কী শিখবেন বলেন? এটা দিয়ে জিনিস শেখা যায়, কিন্তু এগুলোতে খুব ভালো মার্কেটিং হয় এবং মানুষজন দেখে। রিল দেখে কখনো আসলে ইংরেজি শেখা যায় না, রিল দেখে আইএলটিএস হয় না, রিল দিয়ে মার্কেটিং হয়। এনিওয়ে, দেখি মেহেদি কি বলে এই বিষয়ে। কেউ যদি খুবই অ্যাডভান্স লেভেলে থেকে বিলং না করে তাহলে তার বাসায় বসে প্রস্তুতি নেওয়াটা তার জন্য খুব ভালো একটা ফল এনে দিবে না আমার মনে হয়। ওকে, এতে সময় নষ্ট হওয়ার চান্স আছে। ইনডিড স্যার, ইনডিড। ওকে, সো থ্যাংক ইউ। এবার তাহলে আমাদের আরেকজন পার্টিসিপেন্ট, তার কাছ থেকে শুনি তার আসলে মতামত কি। ঘরে বসে প্রস্তুতি তাদেরই নেওয়া উচিত যারা ইংলিশে খুবই অ্যাডভান্স। যখন শুরুতে শুরু করি তখন আমি গুগলে সার্চ দিয়েছিলাম যে লেভেল অফ ইংলিশের যখন সার্চ দিলাম দেখা যায় তখন আপনারা সবাই দেখতে পারবেন যে একটা চার্ট আছে বিশাল বড়, কিন্তু এই টাস্ক কমপ্লিট করতে গেলে আমাদের বহুদিন সময় লাগবে। কিন্তু এই আইএলটিএসের যে জার্নিটা আমাদের, এই জার্নিতে আমি তাদেরই সাজেস্ট করব ঘরে বসে তার অ্যাডভান্স যারা তারা, কিন্তু মানে শুরু করার একজন ভালো প্রস্তুতি নেওয়ার আগে একজন ভালো সার্টিফাইড ট্রেনার দরকার হয়, যারা কোচ দরকার হয় যারা ক্যামব্রিজ সার্টিফাইড অরিজিনালি।
তারাই এই জিনিসটা মানে একটা স্টুডেন্টকে মানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করতে পারে। আর এছাড়া যারা ক্যামব্রিজ সার্টিফাইড না, যারা শুধু নামের মার্কেটিং করার জন্য বা বিজনেস করতেছে নতুন নতুন, আমার মনে হয় না যে তাদের দ্বারা ভালো স্টুডেন্ট তৈরি হবে। হ্যাঁ, ভাগ্যক্রমে ভালো মার্ক ব্যান্ড স্কোর পেতে পারে, কিন্তু শুধু একটা জানাশোনাই সব কিছুর মূলে হলো যে কোনো একটা জার্নিতে আমি যাব, তার আগে তার সম্পর্কে আমার গভীর ধারণা থাকতে হবে। এবং তার জন্য এই ধারণাটা সেই দিতে পারে যে এই বিষয়ে একজন সার্টিফাইড ট্রেনার বা কোচ। এটা কিন্তু আপনার দায়িত্ব, কারণ বিষয় হচ্ছে যখন আপনি শুরু করতে চাচ্ছেন কারো আন্ডারে প্রিপারেশন, তখন খুব ভালো করে খোঁজখবর নেবেন। 2 জন 3 জন 4 জনের উপর মানুষের কথার কিন্তু কোনো শেষ নাই। আপনি নিজে এক্সপিরিয়েন্স করবেন, 2 জন 3 জন, আপনি 2-3 জনের ক্লাস করবেন, তারপর ক্লাস করে আরও অনেকের ক্লাস করবেন, করে আশেপাশের লোকজনের কথা শুনবেন, শুনে তারপর ডিসাইড করবেন। এটা কিন্তু আপনার দায়িত্ব, এবং এটা না করলে আপনার সময় নষ্ট হবে, টাকা নষ্ট হবে। আমাদের শেষ কোশ্চেন রয়েছে, সেটা হচ্ছে কি তাদের ব্যক্তিগত কোশ্চেন, সেটা হচ্ছে আগামী 1 মাসে তারা আইএলটিএস রিলেটেড কোন স্কিলটা ইমপ্রুভ করতে চান। ওকে, প্রথমে আপনার কাছে। স্যার, আমি আগামী 1 মাসের মধ্যে রাইটিং টাস্কটা খুব ভালোভাবে আয়ত্ত করতে চাচ্ছি স্যার। এখন আপনার পরামর্শটা আমাদের সবাইকে দিলে একটু ভালো হয়। ওকে, এখন বিষয় হচ্ছে কি, এটা রাইটিং হচ্ছে একটা প্রোডাকশন স্কিলস, তার মানে এটা কিন্তু প্রডিউস হবে। আর প্রডিউস হওয়ার সত্ত্বে হচ্ছে ভিতরে কিছু ঢুকতে হবে। যেমন আগামী 1 মাসে আপনি কী করতে পারেন, সেটা হচ্ছে আপনি অনেক স্যাম্পল অ্যান্সার পড়তে পারেন, কিন্তু টপিক ওয়াইজ স্যাম্পল অ্যান্সার। ধরেন অ্যানিমালস নিয়ে যত কোশ্চেন্স আছে সেগুলো স্যাম্পল অ্যান্সার পড়ে ফেলতে হবে, তাহলে আপনার একটা আইডিয়া ক্রিয়েট হবে। এবং আপনাকে অ্যানিমাল রিলেটেড এসে লিখতে হবে। যেমন আগামী 1 মাস 30 দিনে ওকে একটা কাজ দিয়ে দিলাম, আমি 30 দিনে 30টা এসে লিখবে, এবং 30টা এসে এনে আমাদেরকে দেখাবে এবং ফিডব্যাক করবে। ফিডব্যাকটা লিস্ট করবে, সেই ফিডব্যাকের মধ্যে তার কী কী ভুল হচ্ছে সেগুলো লিখবে। কারণ প্রথমবার যে ভুলটা করলাম আমি সেকেন্ডবার সেই মিস্টেকটা করতে চাই না। তো এইভাবে তার একটা লিস্ট থাকবে, এবং 1 মাসে 30 দিনে 30টা রাইটিং সে লিখবে। এইভাবে আপনি আপনার আগামী 1 মাসের একটা রাইটিংয়ের একটা কি পেলেন, গাইডলাইন পেলেন। ওকে, নেক্সট। Sir, actually, I would like to develop my reading skill. How can I develop my কিভাবে রিডিং স্কিল কীভাবে ডেভেলপ করবে? রিডিং স্কিল ডেভেলপ করাটার বিষয়টা হচ্ছে এটা একটু সময় নেয়। সো আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি নীলক্ষেতে যাবেন, নীলক্ষেতে গিয়ে গল্পের বই কিনবেন 10টা, ঠিক আছে? এবং আপনার চালাকি করে আপনার একটা বন্ধুকেও আপনি বলবেন যে চলো দোস্ত যাই, আমরা 10টা বই কিনি, ওকে দিয়ে নতুন 10টা বই কেনাবেন। তাহলে আপনাদের দুজনের মিলে সম্পত্তি হলো কয়টা বই? 20টা বই। তো 20টা বইয়ে ধরেন প্রথমে একটা পেজ নিলেন, এই পেজের কী কী আননোন ভোকাবুলারি আপনি জানেন না, সেই ভোকাবুলারি আগে লিখে মিনিংগুলো ঠিক করলেন। করার পরে আপনি এই পেজটা পড়া শুরু করবেন। এই পেজের অর্থ কী পাশাপাশি লিখবেন যে এই প্যারা সামারি কি, এই প্যারা সামারি কি, এই প্যারা সামারি কি, এবং এখানে কোন কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার যেটা বুঝবেন না নিয়ে আসবেন। স্যার আসলে এই লাইনটার মানে তো বুঝলাম না। তার মানে আগামী 1 মাসে 30 দিনে আপনি মিনিমাম 15টা বই শেষ করবেন রীতিমতো। ওকে, ঠিক আছে। আপনি 1 মাস পর আমরা এই রোকনকে ডিফারেন্ট রোকন দেখবো, রিডিংয়ের জন্য ডিফারেন্ট রোকন দেখবো, যদি সেই কাজটা করে। স্যার, আমি পরবর্তী সময়টাতে আগামী 1 মাস যতটা পরীক্ষা দেওয়ার আগে যে সময়টা আমার হাতে আছে, আমার স্পিকিংটা একটু সমস্যা, তো আমি স্পিকিংয়ের উপর একটু বেশি জোর দিয়ে যাচ্ছি। স্যার, আপনি আমাকে স্পিকিংয়ের জন্য কিছু টিপস এন্ড ট্রিক্স যদি তাহলে স্পিকিংয়ের সাজেশন, কোনো টিপস ট্রিক্স নাই, আগে স্কিল ডেভেলপ করতে হবে। স্পিকিংয়ের জন্য মূল বিষয় হচ্ছে ফ্লুয়েন্সি ডেভেলপ করা। আর ফ্লুয়েন্সি ডেভেলপ করতে এই যে আমরা যখন চায়ের দোকানে যাই না, এই তারপর একটু ঘুরতে ফিরতে যাই না, এই কথাগুলো ইংরেজিতে বলতে হবে, মানে লাইভ করতে হবে ইংরেজিময়। আপনি কথা বলে মানুষজন পাগল বলে বলুক, কোনো সমস্যা নাই, বা নিজেই কথা বলতে পারেন। আর আপনি অতিরিক্ত পার্টনারের উপর ডিপেন্ড করবেন না। দিস ইজ বিকজ পার্টনার একদিন পড়ায়, পরের দিন অসুস্থ হয়ে যায়, পরে আপনি শেষ। তাহলে আপনার যেটা কাজ হবে সেটা হচ্ছে কি, নিজে রেকর্ড করে এবং পরীক্ষা দিয়ে তার সাথে ফিডব্যাক নেওয়া। আগামী 1 মাসে আপনি 20টা পরীক্ষা দেন, পরীক্ষাতে ফিডব্যাক নেন। আগামী 1 মাসে আপনি 2 ঘন্টা করে স্পিক করেন। ওকে, আগামী স্পিক করে রেকর্ডিং করেন, পার্টনারের সাথে কথা বলেন, এবং বেসিকলি একটা শপথ করেন যে আমি রাত্রি 8টা থেকে রাত্রি 11টা পর্যন্ত আমি বাংলায় কথা বলবো না। বা কী হইতেছে, বাপ হলো বাপের সাথে ইংরেজিতে কথা বলবো। যদি বাপ আমার সাথে ইংরেজিতে কথা বলতে না পারে, যদি বাংলায় কথা বলছে, বাপের সাথে রাত 11টার পরে কথা বলবো, কিন্তু রাত 8টা থেকে 11টা পর্যন্ত নো বেঙ্গলি। প্রথম ভয় দেখালে ঘুমাই যান 8টা থেকে 11টা পর্যন্ত, কিন্তু 8টা থেকে 11টা পর্যন্ত কি হবে না, কোনো বাংলা হবে না, বুঝুক না বুঝলে নাই। দেখবেন এইভাবে আসলে নিজেকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। স্যার, আমার রিকোয়েস্ট থাকবে স্যার, আপনি আমাকে লিসেনিং এর উপরে আমার একটা সাজেস্ট করেন, কারণ লিসেনিং এর যেটা আমার আছে এমসিকিউ এন্ড হেডিং ম্যাচিং, এই বিষয়টা আমাকে একটু এখন পর্যন্ত একটু ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। ওকে, এমসিকিউর জন্য যে প্রথম যেটা জব সেটা হচ্ছে আপনার হচ্ছে লিসেনিং স্কিল। লিসেনিং কি আপনি শুনে বোঝেন?
শুনে মোটামুটি আচ্ছা, মোটামুটি সে শুনে বোঝে, খুব ভালো বোঝে না। আপনি ইউটিউবে ইংলিশ কনভারসেশন সার্চ করবেন, ইংলিশ কনভারসেশন কেমন, অ্যাডভান্স কনভারসেশন আছে কিছু, তো এই কনভারসেশনগুলো শুনবেন একটা করে লাইন শুনবেন, আচ্ছা কি বললো, আচ্ছা বুঝিনি, তাহলে আবার আপনি প্লে করবেন, বুঝিনি, তখন আপনি নিচে একটু সাবটাইটেল দেখবেন যে কী বলেছে, কারণ ওখানে নিশ্চিত কোনো আননোন ভোকাবুলারি আছে কিংবা আরও কোনো প্রোনাউন্সিয়েশন ডিফারেন্ট স্কিল ওখানে অ্যাজিমিলেশন করা আছে। তো আপনি এই লিসেনিংটা শোনার অ্যাবিলিটিটা ডেভেলপ করেন, দেখবেন আপনি প্রথমে একটা লাইনের অর্থ বলতে পারছেন, তারপরে দেখবেন যে 3টা 4টা বা 1 মিনিট শোনার পর আপনি বলে দিচ্ছেন সামারি এটা কত। একটা এমসিকিউ অ্যান্সার করতে গেলে 30 সেকেন্ড অন্তত খুব মনোযোগ দিয়ে কী করতে হয়, শুনতে হয়, 30 সেকেন্ডে সামারি মাথার মধ্যে কী করতে হয়, ক্রিয়েট করতে হয়। তো এই জিনিসটা আপনাকে ডেভেলপ করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, এই আইএলটিএসে কিংবা ইংলিশ কনভারসেশনগুলোতে অনেক কমপ্লেক্স স্ট্রাকচার ইউজ হয়, ওই কমপ্লেক্স স্ট্রাকচারগুলো বোঝা যায় না। তো আপনাকে একই সঙ্গে আমি বলবো যে একটু গ্রামার ডেভেলপ করতে, যাতে করে আপনি কমপ্লেক্স স্ট্রাকচারগুলো শুনে বুঝতে পারেন। ধন্যবাদ। সো 4 জনকে আমার পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা, কারণ আমরা আসলে অলওয়েজ এক্সপার্টদের ওপিনিয়ন নেই, এক্সপার্টদেরকে আমরা পার্সপেক্টিভটা আমরা শেয়ার করি, কিন্তু কখনোই আমরা আমাদের স্টুডেন্টের পার্সপেক্টিভ শেয়ার করি না। আজকের পডকাস্ট রিয়েলি ডিফারেন্ট। হোপফুলি আপনাদের এই পডকাস্টটা ভালো লাগবে এবং নেক্সট পডকাস্ট নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। থ্যাংক ইউ ভেরি মাচ।